বিবিসি বাংলার বিভিন্ন পত্রিকা পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রধান শিরোনামগুলো। আজকের আলোচনার টপিকগুলো থাকছে ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি ও তদন্ত ফাইল গায়েব হওয়ার ঘটনা, দেশের বাজেট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া, কালো টাকা সাদা করার প্রস্তাব এবং আরও অনেক কিছু। আসুন শুরু করি আজকের পত্রিকা পর্যালোচনা। ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত মানবজমিন পত্রিকার প্রধান শিরোনাম, ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। এতে বলা হয়েছে, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। আত্মসাৎ করেছে দূতাবাসের $1,76,000 ইমার্জেন্সি ফান্ড। এছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় $3.25 লক্ষ। সেই চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদটিতে বলা হয়েছে, শুধু সিডর ইমার্জেন্সি ফান্ড বা দূতাবাসের অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট নয়, রাষ্ট্রদূতের বাসভবন, বাংলাদেশ হাউস মেরামতেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, শিরোনাম প্রধান সংবাদ দৈনিক ইত্তেফাক পত্রিকার। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন নিয়ে একটি সংবাদটি করা হয়েছে। এতে বলা হয়েছে, আয় ব্যয়ের হিসাব মিলাতে এবার বাজেটের খরচের লাগাম টানা হচ্ছে। প্রতি বছর গড়ে 12 থেকে 15% আকার বাড়ানো হলো, এবার মাত্র 4.5% বাড়িয়ে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। টাকার অঙ্কে যার পরিমাণ $7,97,000 কোটি। আগামী বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে $5,41,000 কোটি। বাকি $2,56,000 কোটি ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণের অঙ্ক বাড়ানো হচ্ছে বলে সংবাদটিতে তুলে ধরা হয়েছে। বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম, বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%, কালো টাকা সাদা করলে কর 15%। এতে বলা হয়েছে, অপ্রদর্শিত বা অবৈধভাবে উপার্জিত কালো টাকা সাদা করার সুযোগ রেখে আজ 2024-25 অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী অর্থ বছরে কালো টাকা সাদা করতে সরকারকে কর দিতে হবে মাত্র 15%। যদিও প্রদর্শিত বা বৈধ আয়ের উপর কর পরিশোধ করতে বা তার দ্বিগুণ হবে তার দ্বিগুণ। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর সীমা 25 থেকে বাড়িয়ে 30% উন্নতি করার প্রস্তাব করা হচ্ছে, অর্থাৎ বৈধ আয়ের উপর করাঘাত আরও বাড়ল। প্রতিবেদনটি বলা হয়েছে, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ছাড়াও দেশের উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর আয়কর রিটার্নের সম্পদের প্রকৃত মূল্যের পাশাপাশি আয়ের তথ্য গোপন করা হচ্ছে। রাজধানীর গুলশান, বনানী সহ অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনতে গেলে প্রতি বর্গফুটের দাম পড়ছে 20 থেকে 25,000 টাকা। ভবনের অবস্থান ও নান্দনিকতার উপর ভিত্তি করে এর চেয়েও বেশি দাম দিতে হয়। সেক্ষেত্রে 2,000 বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 4 থেকে 6 কোটি টাকায়, অথচ নিবন্ধনে অভিজাত এসব ফ্ল্যাটের মূল্য দেখানো হচ্ছে 1 কোটি টাকারও কম। আবার দেশের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তারই এসব এলাকার ফ্ল্যাট কেনার সামর্থ্য থাকার কথা নয়, যদিও বাস্তবতা ভিন্ন। অভিজাত এলাকাগুলোই প্লট বা ফ্ল্যাটের প্রধান ক্রেতাই এখন সরকারি কর্মকর্তারা। প্রথম আলো পত্রিকার প্রধান সংবাদ, ছোট হচ্ছে বাজেটের আকার। প্রতিবেদনে বলা হচ্ছে, নিত্য পণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ। মে মাসেও মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। আছে ডলারের সংকট, এই কারণে পণ্য আমদানি সংকুচিত করে রাখা হয়েছে। 1 বছর আগের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে রপ্তানি আয় কমে গেছে 19%। রাজস্ব আয়েও ভালো প্রবৃদ্ধি নেই। লক্ষ্যমাত্রার বিপরীতে 10 মাসে জুলাই থেকে এপ্রিল ঘাটতি এসেছে 26,000 কোটি টাকা। এতে আরও বলা হয়েছে, মাসের পর মাস ধরে বাড়ছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ। বিদ্যুতের দেনা পরিশোধের ডলার তো নেই, টাকাও নেই। পাওনাদারদের অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোর অর্থ দিতে না পেরে ব্যাংকগুলোকে 8-10 বছর মেয়াদী বন্ড দিয়ে সরকার আপাতত পরিস্থিতি সামাল দিয়েছে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। সবকাল পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন, ঢাকা দিল্লি সম্পর্কে আসবে না পরিবর্তন। ভারতের টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। ফলে নতুন করে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির কোনো মৌলিক পরিবর্তন আসবে না বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতিকদের মতে, সাম্প্রতিক সময়ে বিজেপির রাজনীতি ভারত ও দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িকতার যে বিষ ছড়িয়েছিল, দেশটির জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তা রুখে দিয়েছে। এতে করে ভারতের গণতন্ত্রের ইতিবাচক ধারার প্রভাব প্রতিবেশী দেশগুলিতে পড়বে বলে তারা মনে করছেন। দুর্বল দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেও
যেভাবে নিজ অবস্থান তুলে ধরেছেন কংগ্রেস ও তা বাইরের দেশগুলোর সঙ্গে দলটির সম্পর্ক বাড়াবে, যা বিজেপির জন্য অস্বস্তির কারণ হবে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কালের কণ্ঠ পত্রিকায় বাজেটের খবরের পাশাপাশি আরেকটি শিরোনাম ভারতের নির্বাচন নিয়ে। নীতিশ নাইডুর সমর্থন পেলেন মোদি শিরোনামে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভোটের লড়াইয়ে কিছুটা মিয়মান বিজয়ের পরদিন আগামী সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নয়াদিল্লিতে নিজ বাসভবনে বৈঠক করেছেন তিনি। বৈঠকে সরকার গঠনের জন্য মোদীকে লিখিত সমর্থন দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার এবং তেলেগু দশম পার্টির চন্দ্রবাবু নাইডু সহ জোটের অন্য শরিকরা। এর মধ্যে মোদীকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে দিয়ে সরকার গঠন নিয়ে জল্পনার অবসান হলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনাম, গভ টু রিলে মোর অন লোকাল ব্যাংকস দেন ফরেন ফান্ডস। এতে বলা হয়েছে, সরকার আগামী অর্থ বছরে বৈদেশিক অর্থায়নের চেয়ে দেশীয় ব্যাংকের ঋণের উপর বেশি নির্ভর করবে, যা অর্থনীতির উপর চাপ বাড়াবে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে ক্রমবর্ধমান ঋণ পরিষেবা ব্যয় এবং বিদেশি তহবিলের কম ব্যবহারের কারণে নেট বৈদেশিক অর্থায়ন 25% হ্রাস করা হয়েছিল। ঋণ সেবার ব্যয় বাদ দিয়ে নেট বৈদেশিক অর্থায়ন গণনা করা হয়। 2024-25 সালে নেট বৈদেশিক অর্থায়নের আরও 12% হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। চলতি অর্থবছরে নেট বৈদেশিক অর্থায়ন হিসাবে 1,24,490 কোটি টাকা বরাদ্দ ছিল, যা পরবর্তীতে 76,093 কোটি টাকায় নামিয়ে আনা হয়। নিউ এজ পত্রিকার প্রথম পাতার একটি উল্লেখযোগ্য সংবাদ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে। এক্স আর্মি চিফ আজিজ ওয়েলথ আন্ডার এসএসসি স্ক্যানার। এই শিরোনামে করা সংবাদটিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে বুধবার নতুন করে অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন সেনাপ্রধানের সম্পদ প্রকাশ করে একটি সংবাদপত্রের প্রতিবেদনের পর কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংবাদপত্রের প্রতিবেদনটি দুদকে বাছাই সেলে পাঠানো হয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, যেহেতু আজিজের বিরুদ্ধে তদন্ত চলছে, কমিশনের রীতি অনুযায়ী এখন পত্রিকার প্রতিবেদনটি আগের অভিযোগের সঙ্গে যুক্ত করা হবে। তিনি বলেন, সর্বশেষ অভিযোগের বিষয়ে আলাদা কোনো তদন্ত শুরু করার দরকার নাই, কারণ ওই ব্যক্তি ইতিমধ্যে কমিশনের স্ক্যানারে রয়েছে। দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার একটি উল্লেখযোগ্য সংবাদ, শ্রমিক পাঠাতে না পারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে তিনি কথা বলেন। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূন্য সম্পর্ক প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় লোক পাঠানোর ব্যর্থতা কার জানতে চান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য যাওয়া স্বাভাবিক বিষয়, অনেকে গিয়ে থাকেন, সরকারের বৈদেশিক কর্মসংস্থান সহযোগিতা করে থাকে, কিন্তু কিছু লোক দালালের মাধ্যমে যেতে চায়, যেতে গিয়ে সমস্যা পড়ে, এতে সমস্যা তৈরি হয়। তিনি আরো বলেন, মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার বিশেষ ফ্লাইট চালু করেছিল। বিশেষ ফ্লাইট ও অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকেই বাদ পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আজকের পত্রিকা পর্যালোচনা এখানে শেষ করছি। আমরা আলোচনা করছি দেশের এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং খবর নিয়ে। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। বিবিসি বাংলার পত্রিকা পর্যালোচনা অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বিদায়।